ওয়েলকাম ব্যাক বন্ধুরা ফার্মাশর্ট চ্যানেলে। তো আজকে আমরা যেই টপিকের উপর ভিডিও বানাতে চলেছি সেটা ফার্মাসিস্ট এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, বিশেষ করে কোলজির একটা মেজর টপিক। আমাদের সিলেবাস অনুযায়ী এই টপিকে যা যা রয়েছে আমি সমস্ত কিছু তোমাদেরকে কভার করব। তবে আজকে আমরা যেই টপিকের উপর ভিডিও বানাবো সেটা হচ্ছে জেনারেল অ্যানাস্থেশিয়ার উপর, ঠিক আছে? সেখানে আমি ডেফিনেশন, ক্লাসিফিকেশন, ফার্মাকোলজিক্যাল অ্যাকশন, ডোজ, ইন্ডিকেশন, কন্ট্রাডিকশন, অ্যাডভার্স এফেক্ট, ইউজ, আমি সব কিছু তোমাদেরকে এই টপিকের মধ্যে বোঝাবো। এবং থিওরির পাশাপাশি আমি এই টপিক রিলেটেড যেই এমসিকিউসগুলো হয়, যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসে, সেই এমসিকিউসগুলোকেও তোমাদের সাথে শেয়ার করবো, তোমাদের সাথে করাবো। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করো এবং সাবস্ক্রাইব করে রাখো। এবং আমি আপকামিং আরও যত টপিক হয়, বিশেষ করে ফার্মাকোলজি, ফার্মাসিউটিক্স আর কেমিস্ট্রি, কগনোসি, আমি সব কিছুই কভার করব। আর এই সিএনএস টপিকটা আমরা কয়েকদিনের মধ্যেই শেষ করে দেবো। জেনারেল অ্যানাস্থেশিয়া দিয়ে আজকে আমরা শুরু করলাম এবং একের পর এক এগুলো হতেই থাকবে। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আপকামিং ভিডিওসের জন্য। আর আজকে আমি তোমাদেরকে যেই টপিকটা পড়াবো এই টপিকটার পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আমি ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো। তাহলে বেশি দেরি না করে আজকের লেকচারটিকে শুরু করা যাক। আমাদের শরীরে অটোনমিক নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যেও আরেকটা নার্ভাস সিস্টেম আছে, সেটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা কি নিয়ে গঠিত? এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা ব্রেইন আর আমাদের স্পাইনাল কর্ড নিয়ে গঠিত। তোমরা এখানে ছবিটা দেখতেই পারছো। এখানে আমাদের ব্রেইন রয়েছে আর এখানে আমাদের স্পাইনাল কর্ড রয়েছে, ঠিক আছে? এটা মূলত আমাদের মুভমেন্ট, আমাদের চিন্তাধারা, ব্যবহার, ইমোশনস, এগুলোকে কন্ট্রোল করে। এই সিএনএস এর মধ্যে লার্জ নাম্বার অফ নার্ভ সেলস বা নিউরন রয়েছে। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসবে যে দাদা, এই নিউরনটা কি? দেখো, আমাদের শরীরে নিউরন হচ্ছে একটা নার্ভ সেল। সেটাকে যদি আমি আরো ইজিলি তোমাদেরকে বোঝাই, তাহলে নিউরন হচ্ছে কিছুই না, আমাদের ফাংশনাল আর স্ট্রাকচারাল ইউনিট আমাদের নার্ভাস সিস্টেমের মধ্যে, যেটা কিনা আমাদের ইনফরমেশনকে ট্রান্সমিট করে। বুঝলে না? ঠিক আছে, আমি আরো সহজভাবে তোমাকে বোঝাচ্ছি। ধরো, তোমার হাতে একটা মশা এসে বসলো, ঠিক আছে? মশাটা তোমার হাতে কামড়ালো। এবার মশাটা যখন তোমার হাতে কামড়ালো, তুমি কি করে বুঝবা যে মশাটা তোমাকে তাড়াতে হবে বা মারতে হবে বা সরাতে হবে? তখন ওখানে যে নিউরনস গুলো বা নার্ভ সেলস গুলো উপস্থিত আছে, ওরা তখন সেই মশাটা যে কামড়াচ্ছে সেই ব্যথাটা অনুভব করবে আর কয়েক মিলি সেকেন্ডের মধ্যে তোমার মাথার মধ্যে সিগন্যাল পাঠাবে যে আরে আমার তো হাতের এখানে মশা বসেছে, এই মশাটাকে সরাতে হবে। তখন তোমার মাথা তোমার হাতকে সিগন্যাল পাঠাবে এবং তোমার হাত ওই মশাটাকে সরিয়ে দেবে বা মেরে ফেলবে। ঠিক আছে, মারা উচিত না তাও। এরাই হচ্ছে আমাদের এই কাজটা করে টোটালটাই নার্ভ সেল বা নিউরন। তোমরা জানো আমাদের শরীরে টোটাল কতগুলো নিউরন রয়েছে? আমাদের শরীরে টোটাল 86 বিলিয়নস নিউরন রয়েছে। ভাবতে পারো, এত পরিমাণে নিউরন রয়েছে যে তোমরা চাঁদে ঘুরে আসতে পারবে, কিন্তু এটা সম্ভব না। যাই হোক, এই নিউরনগুলোই আমাদের হচ্ছে স্ট্রাকচারাল বা ফাংশনাল ইউনিট। এই জিনিসগুলো কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে, কারণ এই ছোট ছোট জিনিসগুলো থেকেই কোশ্চেন আসে। এই নিউরনগুলো তাহলে কাজ কিভাবে করে? নিউরনগুলো কি কোনো মানুষ বা কোনো কিছু? এগুলো কি এমনি এমনি কাজ করে? না, এই নিউরনগুলো কাজ করে নিউরো ট্রান্সমিটারের সাহায্যে। তাহলে এবার মনে প্রশ্ন আসবে যে নিউরো ট্রান্সমিটারগুলো কি? নিউরো ট্রান্সমিটারগুলো হচ্ছে একটা কেমিক্যাল মেসেঞ্জার, যেগুলো সিগন্যাল ট্রান্সমিট করে একটা থেকে আরেকটা নিউরনের মধ্যে, আর এইভাবে আমাদের নার্ভাস সিস্টেমটাকে কাজ করে। আমাদের শরীরে প্রচুর পরিমাণে নিউরো ট্রান্সমিটার আছে, ঠিক আছে? সেইগুলো আমি তোমাদেরকে এগুলো পরে এখানে সব বোঝাবো ভালো করে। তাও কিছু কিছু আমি যদি তোমাদেরকে বলি, যেমন অ্যাসিটাইল কোলিন আছে, নরএপিনেফ্রিন আছে, সেরোটোনিন আছে, ডোপামিন আছে, এগুলো বিভিন্ন ধরনের আমাদের নিউরো ট্রান্সমিটার আছে। এইগুলোর যদি আমাদের শরীরে ঘাটতি হয় বা এক্সেস হয়ে যায়, তাহলে বিভিন্ন রকমের ডিজিজ দেখা যায়। যেমন আমাদের পার্কিনসন ডিজিজ দেখা যায়। সেরকমভাবেই যে একটা নিউরো ট্রান্সমিটার হয় গাবা। তোমরা খুব ভালো করেই জানো হয়তো গাবার ব্যাপারে, তোমরা কলেজে পড়েছো এটা। এই গাবাটা যদি আমাদের শরীরে কমে যায় তাহলে আমাদের এপিলেপসির মতো রোগ হয়। আর তাছাড়া যদি আমাদের আরেকটা নিউরো ট্রান্সমিটার হয় ক্যাটাকোলামাইন্স, এগুলো যদি আমাদের শরীরে এক্সেস পরিমাণে ফর্মেশন হয়ে যায় তাহলে আমাদের স্ক্রিজোফেনিয়া হয়, ঠিক আছে? তাহলে আমরা নিউরনের ব্যাপারে জানলাম, নিউরো ট্রান্সমিটারের ব্যাপারে জানলাম। এগুলো আমি তোমাদেরকে যখন ডায়াগ্রাম দিয়ে বুঝিয়ে দেবো তখন তোমরা আরো ইজিলি বুঝে যাবে। এগুলো আমি জাস্ট ওয়ান লাইনার থিওরি দিচ্ছি যাতে তোমাদের এগুলো রিভিশন করতে সুবিধা হয়। আচ্ছা, আর একটা টার্ম জেনে রাখবা, সেটা হচ্ছে নিউরো হিউমোরাল ট্রান্সমিশন। এই নিউরো হিউমোরাল ট্রান্সমিশনটা কি? নিউরো হিউমোরাল ট্রান্সমিশন হচ্ছে একটা প্রসেস যেটা কমিউনিকেশন করে দুটো নিউরনের মধ্যে, নিউরো ট্রান্সমিটার এবং হরমোনের মাধ্যমে।
আমি যদি এক কথায় বলি, আমাদের নিউরো ট্রান্সমিটারগুলো যেই প্রসেসে কাজ করছে সেটাকেই আমরা বলছি নিউরো হরমোনাল ট্রান্সমিশন। নিউরো কথার মানে হচ্ছে নিউরন, হরমোনাল বা সরি হিউমোরাল কথার অর্থ হচ্ছে আমাদের হরমোনাল, আর ট্রান্সমিশন কথাটার অর্থ হচ্ছে আমাদের প্রেরণা বা পাঠানো। ঠিক আছে? আচ্ছা, এই যে প্রসেসটা রয়েছে এটা না কতগুলো ধাপে হয়। কটা ধাপে? মূলত টোটাল ৭ টা ধাপে হয়। তাহলে ১ম এ কি হয়? ১ম এ হয় হচ্ছে আমাদের নিউরোট্রান্সমিটারগুলো সিনথেসিস, বা আমি যদি তোমাদেরকে খুব সহজ ভাষায় বলি সেটা হচ্ছে নিউরোট্রান্সমিটারগুলো ১ম এ প্রডিউস হয়। ঠিক আছে? ধরো তোমার বডি থেকে কোনো একটা তুমি সিগন্যাল দিলে বা কোনো একটা স্টিমুলেশন বা এক্সাইটেশন করলে, যেমন ধরো তোমার ওই যে মশা কাটার এক্সাম্পলটাই বলি, ধরো তোমার হাতে একটা মশা কাটলো, তো তুমি কি করলে? হাতে জোরে ট্যাপ করলে বা মারলে, তখন ওখানে কি হবে? নিউরো ট্রান্সমিটার গুলো প্রডিউস হবে। এবার প্রডিউস হয়ে কি করবে? ওখানেই অ্যাকশন করবে না। প্রডিউস যখন হবে সেগুলো হচ্ছে আমাদের নিউরনের মধ্যে স্টোর হবে। কিসের স্টোর হবে? ভেসিকেলস এর মধ্যে। কিচ্ছু বুঝতে পারছো না? আরো ভালোভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। এই দেখো, এই ছবিটাকে যদি তোমরা ভালোভাবে দেখো, এটা হচ্ছে আমাদের, সরি, এই ছবিটাকে যদি তোমরা ভালোভাবে দেখো, এটা হচ্ছে আমাদের সেই নার্ভ সেল বা নিউরনগুলো, যা কিছু হচ্ছে এই সাইনেপটিক, এই ক্লেফটে হচ্ছে। ঠিক আছে? সাইন্যাপটিক ক্লেফটে। আচ্ছা, এই দেখো, যখনই বাইরের থেকে কোনো একটা উদ্দীপনা এলো বা এক্সাইটেশন এলো, তখন আমাদের শরীরে কি হলো? এই নিউরো ট্রান্সমিটারগুলো প্রডিউস হলো। এবার এই নিউরো ট্রান্সমিটারগুলো প্রডিউস হয় না, পুরোটার মধ্যে ঘুরে বেড়াবে না বা ছড়িয়ে যাবে না। এগুলো কি হবে? ভেসিকেলস আকারে জমা হতে থাকবে। ভেসিকেলস আকারে জমা হতে হতে তখন কি করবে? তারপরে সেগুলো রিলিজ হবে। কোথায় রিলিজ হবে? সেই সাইন্যাপসের মধ্যে রিলিজ হবে। আচ্ছা, এবার সাইন্যাপস কি? সাইন্যাপস হচ্ছে যখন দুটো নিউরনের মধ্যবর্তী বা অন্তর্বর্তী যে ফাঁকা স্থানটাতে রয়েছে না, এই যে এই স্থানটা, এই জায়গাটাকেই বলবো হচ্ছে আমরা সাইন্যাপ বা সাইন্যাপটিক ক্লেফট। ঠিক আছে? তখন এগুলো কি হবে? সাইন্যাপসের মধ্যে রিলিজ হবে। আর যখন এগুলো সাইন্যাপসের মধ্যে রিলিজ হবে তখন এগুলো কি করবে? একটা নিউরন থেকে পরবর্তী নিউরনে এগুলো ডিফিউজ হবে। ডিফিউজ হবে ইন দ্য সেন্স, এই পরের যে নিউরনটা রয়েছে, মানে এই নিউরনটা, এগুলো তো অসংখ্য চেইন আকারে জড়িত। পরের যে নিউরনটা রয়েছে, এই নিউরনে দেখো ছোট ছোট রিসেপ্টার্স রয়েছে। ঠিক আছে? এই রিসেপ্টার, এগুলো রিলিজ হয়ে এই রিসেপ্টার্সগুলোতে এগুলো বাইন্ড করবে। ঠিক আছে? এবং বাইন্ড করবে। বাইন্ড করার পর এগুলো কি হয়েছে? আমাদের এই রিসেপ্টার্সগুলোতে বিভিন্ন সিগন্যালিং পাথওয়ে আছে। এই পাথওয়েগুলো থেকে আমাদের ব্রেনের মধ্যে এগুলো সিগন্যাল পাঠাবে। সিগন্যাল পাঠিয়ে কি করবে? আমাদের ব্রেন সেটাকে প্রসেস করবে, প্রসেস করে এবং সেটাকে কাজ করবে। আর যখন এগুলো কাজ করা হয়ে যাবে, তখন কি এগুলো এরকমই শরীরে ঘুরে বেড়াবে? তাহলে তো তোমার সবসময় মনে হবে মশা কামড়াচ্ছে। কিন্তু সেটা তো হয় না। তাহলে কি হয়? এই সিগন্যালগুলোর টার্মিনেশন হয়ে যায়, অর্থাৎ সিগন্যালগুলো বন্ধ হয়ে যায়। কিভাবে বন্ধ হয়ে যায়? এই দেখো, এখানে হয় রিআপটেক হয়ে যায়, কিংবা এগুলো এনজাইমের দ্বারা ধ্বংস হয়ে যায়। প্রিসাইন্যাপটিক নিউরনগুলো দ্বারা, প্রিসাইন্যাপটিক মানে এই আগের এটা, আর পোস্ট সাইন্যাপটিক মানে হচ্ছে পরেরটা। ঠিক আছে? প্রিসাইন্যাপটিক দ্বারা রিআপটেক হয়ে যাবে, নাহলে এনজাইম দ্বারা ডিগ্রেড হয়ে যাবে। তো এরকমভাবে কাজ করে। দেখো, আমরা কোনো কলেজের এক্সাম দিচ্ছি না, কাজেই এত বেশি কলেজের মতো থিওরি পড়ার কোনো দরকার নেই। বেসিক যেই জিনিসটুকু জানতে হবে সেই বেসিকগুলোকেই ক্লিয়ার করাটা হচ্ছে আমাদের লক্ষ্য। কারণ বেসিক যদি ক্লিয়ার থাকে, আমরা সব রকমের কোশ্চেনই কিন্তু অ্যাটেন্ড করতে পারবো। আচ্ছা, এবার আমাদেরকে জানতে হবে যে আমাদের নিউরো ট্রান্সমিটারগুলো কত রকমের হয়। দেখো, সাধারণত আমাদের শরীরে ৩ রকমের নিউরো ট্রান্সমিটার হয়ে থাকে। একটা হচ্ছে এক্সাইটেটরি, একটা হচ্ছে ইনহিবিটরি, আর একটা হচ্ছে বোথ বা মডিউলেটরি। তোমরা নাম শুনেই বুঝতে পারছো এক্সাইটারি। তাহলে এগুলো কি করবে? এগুলো আমাদের নিউরনসগুলোকে এক্সাইটেড করবে। ঠিক আছে? এগুলোর কিছু এক্সাম্পল হচ্ছে গ্লুটামেট, নাইট্রিক অক্সাইড, অ্যাসপারটেট। এগুলো কি করে? আমাদের এনএমডিএ রিসেপ্টর বা এএমপি রিসেপ্টরের সাথে বাইন্ড করে। তোমরা আমাকে ফুল ফর্ম জানিও যে এই রিসেপ্টরগুলোর ফুল ফর্ম কি, কমেন্ট বক্সে জানিও। তারপরে হচ্ছে আমাদের ইনহিবিটরি নিউরো ট্রান্সমিটার। এই ইনহিবিটরি নিউরো ট্রান্সমিটারগুলো কীভাবে কাজ করবে? এটার প্রধান কাজ হচ্ছে কামস দ্য ব্রেন, মানে ব্রেনকে শান্ত করে দেবে। কিন্তু কিভাবে? বাই স্লোয়িং ডাউন দ্য ইলেকট্রিক্যাল সিগন্যাল টু দ্য নেক্সট সেল। তাহলে যে আমাদের সিগন্যাল ট্রান্সফার হচ্ছিল না, সেই সিগন্যাল ট্রান্সফারের প্রসেসটাকে স্লো ডাউন করে দেবে। আর একটা কি হচ্ছে? আচ্ছা, এটার এক্সাম্পল হচ্ছে গাবা, গ্লাইসিন, সেরিটোনিন। এগুলো হচ্ছে সমস্ত নিউরো ট্রান্সমিটার। আর একটা কি হচ্ছে? মডিউলেটরি বা বোথ। এটার প্রাইম এক্সাম্পল হচ্ছে ডোপামিন, নরএপিনেফ্রিন, অ্যাসিটাইলকোলিন। ডোপামিনের ব্যাপারে তো ছেলেরা খুব ভালোভাবে জানবে, অনেক কিছু করতে হয় এগুলোর জন্য। আর বাকি নরএপিনেফ্রিন, অ্যাসিটাইলকোলিন, এগুলোর ব্যাপারেও তোমরা জানো। এগুলো বোথ হিসেবেই কাজ করে।
আচ্ছা, এবার এগুলো কাজ করে কি করে? আমরা তো জেনে নিলাম যে এক্সাইটরি, ইনহিবিটরি, মডিউলেটরি ৩ ধরনেরই নিউরোট্রান্সমিটার হয়। কিন্তু এগুলো কি করে কাজ করে? দেখো, এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটারগুলো কি কাজ করে? এগুলো সাধারণত কি করে? আমাদের নিউরন যে নিউরোট্রান্সমিটারগুলো হয় না? বা আমি যদি তোমাদেরকে এক কথায় বলি যে নিউরোট্রান্সমিটারগুলোকে ফায়ার করছে, মানে এগুলো যে এক নিউরন থেকে পরের নিউরনে দিচ্ছে, সেই ফায়ারিংটাকে বাড়িয়ে দেয় বা অ্যাকশন পোটেনশিয়াল যেটা হয় সেটা হচ্ছে আমাদের বাড়িয়ে দেয়। যখন একটা নিউরো ট্রান্সমিটার আগের নিউরন থেকে পরের নিউরনে যাচ্ছে, এই প্রসেসটাকে ও খুব ফাস্ট করে দেয়, যার কারণে এটার নাম হয়েছে এক্সাইটেটরি, যেটা হচ্ছে আমাদের ইনক্রিজ করে দেয় লাইকলিহুড অফ নিউরন দ্যাট উইল ফায়ার অ্যান ইলেকট্রিক্যাল সিগন্যাল দ্যাট কল্ড অ্যাকশন পোটেনশিয়াল, অর্থাৎ আমাদের ফায়ারিংটাকে বাড়িয়ে দেয়। ঠিক আছে? আর এগুলো নির্দিষ্ট রিসেপ্টরে বাইন্ড করে যায়। এটার প্রাইম এক্সাম্পল কি হচ্ছে? প্রাইম এক্সাম্পল হচ্ছে গ্লুটামেট, অ্যাসিটাইলকোলিন, এফিনেফ্রিন। এফিনেফ্রিনের আরেকটা নাম কি? অ্যাড্রিনালিন। তোমরা খুব ভালো করে জানো ফ্লাইট অর ফাইট সিচুয়েশনে, মানে এটা হচ্ছে আমাদের আপাতকালীন হরমোন। আর অ্যাসিটাইলকোলিন, অ্যাসিটাইলকোলিনের ব্যাপারে যদি আমি তোমাদেরকে বলি, এটা হচ্ছে স্কেলিটাল মাসেলস যেগুলো থাকে না, সেগুলোকে কন্ট্রাকশন করে আর আমাদের কন্ট্রোল করে উইকফুলনেসকে, মানে শরীর যখন খুব উইক হয়ে যায় বা খুব টায়ার্ড হয়ে যাই, তখন এই হরমোনটার বা নিউরোট্রান্সমিটারটার সিক্রেশনেই আমাদের হচ্ছে উইকফুলনেসটা কেটে যায় বা ওটাকে কন্ট্রোল করতে সুবিধা হয়। গ্লুটামেট হচ্ছে খুবই ভাইটাল একটা এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার, যেটা হচ্ছে আমাদের ব্রেইনের লার্নিং আর মেমোরি ফরমেশনের জন্য খুবই কাজে লাগে। তারপর আমাদেরকে জানতে হবে যে ইনহিবিটরি নিউরোট্রান্সমিটারগুলো কি করে কাজ করে। এগুলো সাধারণত স্টপ করে দেয় বা লো করে দেয় নিউরন যে ইলেকট্রিক্যাল সিগন্যালগুলো নেক্সট নিউরনে পাঠায়, সেগুলোকে একটা ব্রেক সিস্টেম হিসেবে কাজ করে। কি করে কাজ করবে? আমাদের যে আয়ন চ্যানেল রয়েছে না, সেই আয়ন চ্যানেলের মধ্যে ক্লোরিনের ডিপোজিশন বাড়িয়ে দেবে আর পটাশিয়ামের আউটপুট বেড়ে যাবে, মানে পটাশিয়াম আমাদের বেরিয়ে যাবে আর ক্লোরিন ডিপোজিশন হতে থাকবে। আর যখনই এটা হতে থাকবে হাইপার পোলারাইজেশন হয়ে যাবে, যার কারণে আমাদের সেইখানে ইলেকট্রিক্যাল সিগন্যালগুলো স্লোলি আমাদের ব্রেনে যাবে। যতটা দ্রুততার সাথে যাওয়ার কথা ততটা দ্রুততার সাথে যাবে না। এটার প্রাইম এক্সাম্পল হচ্ছে গাবা, গ্লাইসিন, সেরিটোনিন। আচ্ছা, গাবা হচ্ছে আমাদের প্রাইমারি ইনহিবিটরি মেসেঞ্জার, যেটা হচ্ছে আমাদের ব্রেনে কাজ করে এবং যেটা হচ্ছে আমাদের রিডিউস করে ফেয়ারকে, এনজাইটিকে এবং ওভারঅল ব্রেনের অ্যাক্টিভিটি ভালো করতে সুবিধা করে। একটা হচ্ছে গ্লাইসিন, এটা হচ্ছে একটা প্রাইমারি যেটা স্পেসিফিক্যালি ফাইন্ড করা হয় আমাদের স্পাইনাল কর্ডে। তাহলে এখানে প্রশ্ন একটা আসতে পারে যে গ্লাইসিন মূলত কোথায় কাজ করে? গ্লাইসিন মূলত কাজ করে কোথায়? আমাদের স্পাইনাল কর্ডে আর ব্রেন স্টেমের মধ্যে। ঠিক আছে? সেরোটোনিন, এটাও হচ্ছে একটা কেমিক্যাল মেসেঞ্জার। সেরোটোনিনের ব্যাপারে আমি তোমাদেরকে অটাকয়েডসের মধ্যে খুব ভালোভাবে পড়িয়ে দেবো, চিন্তার কোনো বিষয় নেই। এটা আমাদের মুড রেগুলেট করে, স্লিপ সাইকেল ঠিক করে, অ্যাপেটাইট ঠিক করে। আচ্ছা, তারপর আসা হচ্ছে আমাদের মডিউলেটরি। এই মডিউলেটরিগুলো কিভাবে কাজ করে? এই মডিউলেটরিগুলো কিন্তু বোথ ইনহিবিটরি আর এক্সাইটেটরি দুভাবেই কাজ করে। কি করে? এগুলো ডাইরেক্টলি কিন্তু কোনো কজ করে না ইলেকট্রিক্যাল সিগন্যালে। এগুলো কি করে? ফায়ারিংগুলোকে অ্যাডজাস্ট করে, মানে যে নিউরো ট্রান্সমিটারগুলো ফায়ার করছে না এক নিউরন থেকে আরেক নিউরন, ও সেগুলোকে ইনফ্লুয়েন্স করে, মানে যার মাধ্যমে যে দুটো নিউরনের মধ্যে কমিউনিকেশন হয় সেগুলোও ইনফ্লুয়েন্স হয়ে যায়। এটার প্রাইম এক্সাম্পল হচ্ছে ডোপামিন, সেরোটোনিন, নরএপিনেফ্রিন, অ্যাসিটাইলকোলিন। ডোপামিন দেখো, এটা হচ্ছে কন্ট্রোলস রিওয়ার্ড, এটাকে রিওয়ার্ডিং হরমোনও বলে, এটা জেনে রাখবা। আর একটা হচ্ছে মোটিভেশন, মুভমেন্ট, এগুলো নিয়ন্ত্রণ করে। সেরিটোনিন আমাদের মুড ঠিক হচ্ছে কি না, ওই যে বলে না মুড সুইং, সেক্ষেত্রে স্লিপ, অ্যাপেটাইট এগুলোতেও কন্ট্রোল করে। নরএপিনেফ্রিন আমাদের অ্যালার্টনেস বাড়িয়ে দেয়, অ্যারাউজাল বাড়িয়ে দেয়, অ্যাটেনশন বাড়িয়ে দেয়। আর অ্যাসিটাইলকোলিন, এগুলো হচ্ছে আমাদের অ্যাটেনশন, লার্নিং, মেমোরি ইন দ্য ব্রেন, এইসবের উপর কাজ করে। এইখানে তোমাদেরকে আমি আরও একটা জিনিস খুব ভালোভাবে বলে দিই। আচ্ছা, গ্লাইসিনের না একটা প্রধান বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে একটা সাইন্যাপটিক প্লাস্টিসিটি। এই সাইন্যাপটিক প্লাস্টিসিটি জিনিসটা কি তোমরা জানো? ধরো, যখন তুমি, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, যখন তুমি একটা শহর থেকে আরেকটা শহর চলে গেলে না, তো তোমার তখন কি হবে? সাধারণভাবে তোমার পুরনো শহরের কথা মনে পড়বে। এই পুরনো জিনিসগুলোকে মনে করার থেকে বিরত রাখে এই সাইন্যাপটিক প্লাস্টিসিটি, অর্থাৎ আমি যদি এক কথায় বলি মুভ অনে সাহায্য করে এই সাইন্যাপটিক প্লাস্টিসিটি। ঠিক আছে? এটা হচ্ছে ব্রেনের নিজস্ব একটা অ্যাবিলিটি, যেটা নিউ এক্সপিরিয়েন্স, নিউ এনভায়রনমেন্টকে চিনতে, লার্ন করতে, অ্যাডাপ্ট করতে সাহায্য করে।
পরের স্লাইডে আমরা চলে আসি। আচ্ছা, এবার আমাদের মেইন টপিক শুরু হচ্ছে। এতক্ষণ ধরে আমি তোমাদেরকে যা বলছিলাম, বেসিক জিনিসগুলোকে বোঝাচ্ছিলাম। চিন্তা নেই, আমি শেষের দিকে রিভিশনও করিয়ে দেবো। আচ্ছা, জেনারেল অ্যানাস্থেটিক্সের পড়ার আগে আমাদেরকে জানতে হবে যে অ্যানাস্থেসিয়া জিনিসটা কী, খায় না মাথায় দেয়। অ্যানাস্থেসিয়া কিছুই না। অ্যানাস্থেসিয়া হচ্ছে একটা মেডিকেল টার্ম, যেটা হচ্ছে লস অফ ফিলিংস অর পেইন। যখন আমরা কোনো ব্যথা অনুভব করি না বা কোনো একটা ফিলিংকে অনুভব করতে পারি না, সেই প্রসেসটাকেই আমরা অ্যানাস্থেসিয়া বলি। এটা হচ্ছে একটা রিভার্সিবল লস অফ সেন্সেশন, কনসিয়াসনেস অ্যান্ড পেইন পারসেপশন। তো তোমরা ডেফিনেশন শুনেই বুঝতে পারছো, আর এগুলো বিষয়ে তোমরা আগেও নিশ্চয় পড়েছো। অ্যানাস্থেসিয়া হচ্ছে এক কথায় যখন অপারেশন করা হয় সেই সময় যাতে আমরা ব্যথা অনুভব করতে না পারি, স্মুথলি অপারেশনটা রান করতে পারি, সেই কারণে আমাদের অ্যানাস্থেসিয়া করা হয়। মানে আমাদের সেন্সটাকে টেম্পোরারি লস করে দেওয়া হয়, তার জন্য এটাকে রিভার্সিবল লস বলা হয়। কারণ এটা আবার পুনরায় মানুষ চেতনা ফিরে পায়। রিভার্সিবল না হলে তো ডাইরেক্ট হয়ে যেত, গল্পই হয়ে যেত। আচ্ছা, তাহলে এবার প্রশ্ন হচ্ছে অ্যানাস্থেটিক্স কি? অ্যানাস্থেটিক্স হচ্ছে সেই সমস্ত ড্রাগগুলো যেগুলো হচ্ছে আমাদের অ্যানাস্থেসিয়া কজ করে। এটা হচ্ছে আমাদের পেইনের সিগন্যালকে স্টপ করে দেয়। তারপর হচ্ছে এটা সার্জারি করার সময় বা ডেন্টাল ওয়ার্ক করার সময় এগুলো আমাদের ব্যবহার করা হয়। তাহলে অ্যানাস্থেটিক ড্রাগ খুবই সহজ। যেই সমস্ত ড্রাগগুলো আমাদের কনসিয়াসনেস এবং পেইন পারসেপশনের অনুভবটাকেই বন্ধ করে দেবে, তাদেরকেই আমরা অ্যানাস্থেটিক ড্রাগ বলবো। তারপর আমরা আসি যে এবার অ্যানাস্থেটিক্স ড্রাগসগুলো কত প্রকার হয়। দেখো, অ্যানাস্থেটিক ড্রাগগুলো না সাধারণত দু প্রকার হয়, একটা লোকাল, একটা জেনারেল। যেহেতু লোকাল আমাদের সিলেবাসে সেরকমভাবে মেনশন নেই, বাট তাও লোকালের ব্যাপারে আমাদের সাধারণ নলেজটুকু থাকা উচিত, কারণ এটা অন্য পার্টে গিয়ে আমাদের কাজে লাগবে। আচ্ছা, লোকাল অ্যানাস্থেটিক মানেই তোমরা বুঝতে পারছো, যেগুলোকে আমরা লোকালি অ্যাপ্লাই করব। এবার লোকালি আমরা কোথায় অ্যাপ্লাই করব? লোকালি আমাদের বডি পার্টের মধ্যে অ্যাপ্লাই করব। সেই সব জায়গাগুলো আমাদের কি করবে? অ্যানালজেসিক এফেক্ট প্রডিউস করবে। অ্যানালজেসিক এফেক্ট প্রডিউস করবে মানে কি? ব্যথা বা কোনো কিছু হলে সেই জায়গায় আমরা সেই ব্যথাটাকে অনুভব করতে পারবো না। এটাই হচ্ছে আমাদের প্রাইমারি উদ্দেশ্য। এটার কিছু মেইন এক্সাম্পল হচ্ছে প্রোকেইন, লিডোকেইন, বেনজোকেইন, টেট্রাকেইন, বুটিকেইন। আচ্ছা, প্রোকেইন হচ্ছে সাধারণত শর্ট অ্যাক্টিং ইনজেক্টেবল ড্রাগ। লিডোকেইন ব্যাপারে তো তোমরা জানোই, স্কিন স্প্রে, ইনজেকশন, মাইনার কাটস এইসব জিনিসে দেওয়া হয়, দেখবা মলম হয় লিডোকেইন। ঠিক আছে। বেনজোকেইন তো একটা খুব ফেমাস ওটিসি ওষুধ, দেখবা বিভিন্ন ব্র্যান্ড নেমের সাহায্যে আসে। সেগুলো সাধারণত দাঁতে বা দাঁত ব্যথায় বা মুখ ব্যথা যখন হয় সেই সব ক্ষেত্রে দেওয়া হয়। আচ্ছা, এখানে আমাদের মেইন যেটা জানতে হবে সেটা হচ্ছে টেট্রাকেইন আর বুটিকেইন। এই দুটো ড্রাগসের ব্যাপারে আমাদেরকে ভালোভাবে জানতে হবে। টেট্রাকেইন হচ্ছে আমাদের এমন একটা ড্রাগ যেটা আমাদের আই ড্রপ হিসেবে ইউজ করা হয়, আর যেটা হচ্ছে আমাদের স্পাইনাল অ্যানাস্থেসিয়ার জন্য ইউজ করা হয়। যখন দেখবা আমাদের স্পাইনের সার্জারি হয় তখন টেট্রাকেইন ইউজ করা হয় অনেক সময়। আর বুপিকেইন কি? বুপিকেইন কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে এটা স্লো অনসেট অফ অ্যাকশন প্রোভাইড করে, যেটা লং লাস্টিং নামনেস হয়। যখন ধরো সার্জারি হয় বা লেবারে থাকে, মানে প্রেগনেন্ট থাকে, অপারেশন করা হয় সিজারের সময়, তখন বুপিকেইন অনেক সময় ইউজ করা হয়। আচ্ছা, এই লোকাল অ্যানাস্থেটিক্সগুলো কাজ কি করে করে আমি এখানে লিগনোকেইনের উদাহরণ নিয়ে বা লিডোকেইনের উদাহরণ নিয়ে তোমাদেরকে বলছি। লোকাল অ্যানাস্থেটিক্সগুলো কি হবে? আমরা যখন ধরো স্কিনের উপর দিলাম তখন এটা ডিফিউজ হবে স্কিনের থেকে সেল মেমব্রেনে। তারপর কি হবে? বাইন্ডস উইথ ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল। তখন এগুলো সোডিয়াম চ্যানেলের সাথে বাইন্ড করবে আর সোডিয়াম চ্যানেলটাকে পুরো ব্লক করে দেবে, যার কারণে সোডিয়ামটা এন্টার করতে পারবে না। এবার যখন সোডিয়াম এন্টার হলো না, সোডিয়াম এন্টারটা বন্ধ হয়ে গেল সেলের মধ্যে, তখন আমাদের সেলটা কি হলো? সেলের পজিটিভিটিটা কমে গেল। তখন সেল আর আগের মতো পজিটিভলি চার্জ নেই। আর যখনই এটা হলো তখন কি হবে? আমাদের কোনো রকমের অ্যাকশন পোটেনশিয়াল জেনারেশন হবে না, বা কোনো রকমের যে ফায়ারিং থ্রেশোল্ডটা হচ্ছিল সেটা হবে না, আর আমাদের সেখানে লোকাল অ্যানাস্থেটিক হিসেবে কাজ করবে। আচ্ছা, এখানে আর একটা জিনিস বলি। এখানে একটা টার্ম দেখতে পাচ্ছ, রে রাইজেস দ্য থ্রেশোল্ড ফর এক্সাইটেশন। এই এক্সাইটেশনটা কিন্তু আবার অন্য। এই এক্সাইটেশনটা আমাদের হার্টবিট চলার ক্ষেত্রে বা সেখানে যে ইম্পালস থাকে সেইটা চলার ক্ষেত্রে কিন্তু নির্ভর করে বা কন্ট্রোল করে। একদমই যে পুরোপুরি থ্রেশহোল্ড বন্ধ করে দেয় সেটাও হয় না, বাট জিনিসটাকে প্রচুর পরিমাণে কমিয়ে দেয়। তো এটা হচ্ছে স্বাভাবিকভাবে একটা তার মেকানিজম অফ অ্যাকশন। কি করে? লিগনোকেইন গেল সেলের আয়ন চ্যানেলের সাথে বাইন্ড করলো, বাইন্ড করার পর সেটাকে বন্ধ করে দিল। আর যেই বন্ধ হয়ে গেল, নো জেনারেশন অফ অ্যাকশন পোটেনশিয়াল বা কন্ডাকশন, আর সেটা তার নিউরো ট্রান্সমিটার বেরোবে না আর লোকাল অ্যানাস্থেটিক হিসাবে কাজ করবে। ঠিক আছে।
এটা একরকমভাবে ইনহিবিটারি হিসাবে কাজ করলো। তারপরে আসি হচ্ছে আমরা জেনারেল অ্যানাস্থেটিক্সের উপর। এই জেনারেল অ্যানাস্থেটিক্সগুলো কীভাবে কাজ করে, এটাই আমাদের সিলেবাসের মেইন পার্ট। জেনারেল অ্যানাস্থেটিক্স হচ্ছে সেই সমস্ত অ্যানাস্থেটিক্স যেগুলো হচ্ছে রিভার্সিবল লস অফ অল সেন্সেশন, স্পেশালি পেইন। অর্থাৎ আমাদের এগুলো কিছুক্ষণের জন্য সমস্ত রকমের সেন্সেশন, বিশেষ করে আমাদের যেটাকে জ্ঞান বলে, মানে আমরা অজ্ঞান হয়ে যাই এই ড্রাগসগুলো ইউজ করলে, এগুলো আমাদের সাধারণত অপারেশন বা সার্জারির ক্ষেত্রে ইউজ করা হয়। আরেকটা হচ্ছে প্রচুর পরিমাণে পেইন হলে সেই পেইনটা যাতে না ফিল করা যায় সেই কারণেও এগুলোকে ইউজ করা হয়। এগুলোর প্রাইম এক্সাম্পল হচ্ছে হ্যালোথেন, প্রোপোফল, বেনজোডাইজিপাইন, কেটামাইন। ঠিক আছে, ক্লাসিফিকেশনে আমি তোমাদেরকে সব বলে দেবো। দেখো, ইটস অ্যাক্টস বাই ইট অ্যাক্টস বাই সিএনএস ডিপ্রেশন বাই মাল্টিপাল পাথওয়ের উপরে কাজ করে। আমি তোমাদেরকে সেগুলো ব্যাপারেও বলে দিচ্ছি। এনহ্যান্সিং দ্য ইনহিবিটারি সিগন্যাল, মানে ইনহিবিটারি সিগন্যালগুলোকে এনহ্যান্স করে দেয়। গাবা এ রিসেপ্টার্স অ্যান্ড ব্লকিং দ্য এক্সাইটেড সিগন্যালস লাইক এনএমডিএ। দেখো, এগুলো কি করে না, জেনারেল অ্যানাস্থেটিক্সগুলো ইনহিবিটারি সিগন্যালের কাজগুলোকে বাড়িয়ে দেয়, গাবা এ রিসেপ্টারের সাথে বাইন্ড করে, আর এনএমডিএ রিসেপ্টরসগুলোর সাথে বাইন্ড করে এক্সাইটেড সিগন্যালসগুলোকে ব্লক করে দেয়। যার কারণে কি হয়, আমাদের আনকনশিয়াসনেস হয়, অ্যামনেশিয়া হয়, আর হচ্ছে অ্যানালজেসিক হিসেবে কাজ করে। এখানে দেখো আমি লিখে রেখেছি গাবা এর সাথে কি কি বাইন্ড করে। হ্যালোথেন বাইন্ড করে, প্রোপোপয়েল বাইন্ড করে, ইটোমাইড বাইন্ড করে, এনফ্লুরেন, আইসোফ্লুরেন, ডেসফ্লুরেন, সেবোফ্লুরেন এগুলো বাইন্ড করে। আর এনএমডি এর সাথে কি বাইন্ড করে, কেটামিনস, নাইট্রাইটস অক্সাইড, জেনন এগুলো। গ্লাইসিন রিসেপ্টরের সাথে কারা বাইন্ড করে, হ্যালোথেন বাইন্ড করে, প্রোপোপয়েল বাইন্ড করে, আর ফ্লুরেনের যত ড্রাগস হয় সেগুলো বাইন্ড করে। আরও একটা জিনিস মনে রাখবা, নিকোটিনিক রিসেপ্টর যে হয় না, মাস্কারিনিক, নিকোটিনিক, 5H3 রিসেপ্টর, এগুলোর উপরেও কিন্তু নিউরোলজিক্যাল এফেক্ট দেখা দেয়। ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যে এগুলোর স্টেজ কি কি রয়েছে, বা কি কি স্টেজে এগুলো কাজ করে। দেখো, জেনারেল অ্যানাস্থেসিয়া না সাধারণত 4টে স্টেজের উপরে কাজ করে। প্রথম স্টেজ হচ্ছে আমাদের স্টেজ 1 বা অ্যানালজেসিয়া বা ইন্ডাকশন। যখন আমরা জেনারেল অ্যানাস্থেসিয়াগুলোকে ইনসার্ট করি তখন কি হবে, আমাদের একটু ঝিমঝিম বোধ হবে, আমরা ব্যথা থেকে বা ডিসকমফর্ট থেকে রিলিফ পাবো। কিন্তু এই অবস্থায় না আমরা কোনো রকমভাবে আমাদের কনসিয়াসনেসটাকে লস করব না। অর্থাৎ তখনও আমরা জেগে রয়েছি, আমাদের কোনো রকমের কনসিয়াসনেস লস হয়নি বা আমরা আনকনসিয়াস হয়ে যাইনি। তারপরে আসছে স্টেজ 2, যেটা হচ্ছে আমাদের এক্সাইটমেন্ট বা ডিলেরিয়াম। এই স্টেজটাকে কি বলে, ডিলেরিয়াম। হাসপাতালে দেখবা যখনই কথা হয় ডিলেরিয়াম এই টার্মটা তোমরা প্রচুর পরিমাণে শুনতে পারবা। এই স্টেজটায় না পেশেন্ট খুব আনকমফোর্টেবল হয়ে যায়, মানে অ্যাজিটেট করে, বা হচ্ছে ছোটাছুটি করে, হাত পা ছোটাছুটি করে, ইররেগুলার ব্রিথিং হয়, রিফ্লেক্স, মানে পেশেন্ট এক কথায় একটা কনফিউশনের মধ্যে পড়ে যায়। ঠিক আছে, আর রিফ্লেক্স প্রচুর পরিমাণে বেড়ে যায়। তো এটাকে একটা ডিসওরিয়েন্টেড ফেজও বলা হয় বা স্টেজ বলা হয়। ঠিক আছে, আর এই স্টেজটা সাধারণত 5 থেকে 15 মিনিটই লাস্ট করে, তারপরেই পেশেন্ট আনকনশিয়াস হয়ে যায়। ঠিক আছে, 5 থেকে 15 মিনিট, তার থেকে বেশি লস হয় না। এটার মধ্যে হ্যালুসিনেশন, ডিলিউশন এই রকমের জিনিসগুলো দেখা যায়। আর একটা হচ্ছে স্টেজ 3 বা খুবই ভাইটাল স্টেজ। এখানে পুরোপুরি আনকনশিয়াস। ঠিক আছে, ব্রিথিং ঠিকঠাক চলবে, হার্টবিট হয়তো একটু স্লো হয়ে যাবে, তারপর রিফ্লেক্স কোনো রকম থাকবে না। আর এই ফেজটাতেই না আমাদের সার্জারি ডান করা হয়। তাহলে এক্সামে যদি কোশ্চেন আসে তো আমাদেরকে স্টেজের থেকে এটা কোশ্চেন দিতে পারে যে কোন স্টেজের মধ্যে সার্জারি করা হয়, সেটা হবে আমাদের স্টেজ 3তে সার্জারি করা হয়। তারপরে আসছে কি স্টেজ 4 বা মেডিউলারি প্যারালাইসিস। এটা একটা খুবই সাংঘাতিক বা রিস্কি একটা ফেজ। ওই জন্য হসপিটালে যখনই কোনো অপারেশন করা হয় অ্যানাস্থেটিক ডক্টরের প্রচুর ডিমান্ড, কারণ সবাই ভালো অ্যানাস্থেটিক ডক্টর হতে পারে না। আর অ্যানাস্থেশিয়াটা খুবই একটা রিস্কি প্লাস স্কিলফুল প্রসেস বলবো আমি। ঠিক আছে, এখানে রেসপিরেটরি ফেলিয়ার হয়, কার্ডিওভাস্কুলার কোল্যাপস হয়, তারপর হচ্ছে পোটেনশিয়াল ডেথও হতে পারে। যার কারণে এই ফেজটাতে রেগুলার মনিটরিং করতে হয়। ঠিক আছে, আমরা যদি ভাবি যে ছেড়ে দিলাম অটোমেটিক জ্ঞানে চলে আসবে, না, আমাদের ভাইটালসগুলোকে বারবার চেক করতে হয়, রেসপিরেটরি প্যারালাইসিস হয় কিনা সেটা দেখতে হয়। আর এই ফেজটার মধ্যেই কিন্তু মানুষ কোমার মধ্যে চলে যায়। আর একটা জিনিস আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি, স্টেজ 2তে না আমাদের চোখের যে পিউপিলগুলো হয় না, সেই পিউপিলগুলো ডাইলেট হয়ে যায়। আর স্টেজ 3তে যখন আমরা টোটালি আনকনসিয়াস হয়ে যাই তখন আমাদের পিউপিলগুলো কি হয়, কনস্ট্রিক্ট হয়ে যায়। ওই জন্য মাঝে মাঝে যখন অপারেশন টেবিল হয় না, মাঝে মাঝে ছোট টর্চ মেরে চেক করে যে পিউপিলের ডাইলেশন, কনস্ট্রিকশনটা কি লেভেলে রয়েছে বা কেমন রয়েছে। আচ্ছা, নেক্সট আসি আমাদের মেইন যেটা, সেটা হচ্ছে জেনারেল অ্যানাস্থেটিক্সের ক্লাসিফিকেশন। এটাই হচ্ছে আমাদের সব থেকে মেইন এই চ্যাপ্টারের মধ্যে, যে ক্লাসিফিকেশনটাকে আমরা মনে রাখতে হবে। আমি তোমাদেরকে খুব ইজি ট্রিক্স এগুলো মনে করিয়ে দেবো, চিন্তার কোনো বিষয় নেই।
জেনারেল অ্যানাস্থেটিক্সের ক্লাসিফিকেশন এটাকে সাধারণত দুভাগে ভাগ করা হয়, একটা ইনহেলেশন, একটা ইন্টারভেনাস। ইনহেলেশন মানেই বুঝতে পারছো যেটা আমরা শ্বাসের মাধ্যমে নেব, আর ইন্টারভেনাস মানেই বুঝতে পারছো যেটা চ্যানেলের মাধ্যমে, অর্থাৎ আমরা ভেনাসের মাধ্যমে, বা আমরা যেটা ডাইরেক্টলি ব্লাডের মধ্যে নেব। আচ্ছা, এবার ইনহেলেশনের না দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে গ্যাসিয়াস আর একটা হচ্ছে ভোলাটাইল লিকুইড। দেখো দুটোই গ্যাসই প্রায়, কিন্তু একটা হচ্ছে গ্যাসের আকারেই নেওয়া হয়, সেটা হচ্ছে নাইট্রাস অক্সাইড, আর ভোলাটাইল লিকুইড এখানে পড়ছে ইথার, পড়ছে হ্যালোথেন, পড়ছে আইসোফ্লুরেন, ডেসফ্লুরেন, সেভোফ্লুরেন। এগুলোকে তোমরা মনে রাখবা কি করে? আমরা কি, আমরা ইন্ডিয়ান, আর ইন্ডিয়ান মানেই কি? দেশি। খালি এখানে দেশি বানানটা হবে ডিএইচ DESHI। দেশিতে কি হচ্ছে? ডেসফ্লুরেন। ইতে কি হচ্ছে? ইথার। এসে কি হচ্ছে? সেভোফ্লুরেন। এইচে কি হচ্ছে? হ্যালোথেন। আর আইতে কি হচ্ছে? আইসোফ্লুরেন। তো এইভাবে তোমরা মনে রাখতে পারবা যে ভোলাটাইল অয়েল কী ছিল। আর গ্যাসের ক্ষেত্রে একটাই, সেটা হচ্ছে নাইট্রাস অক্সাইড। ঠিক আছে, এটা ভুল হওয়ার কথা না। তারপরে চলে আসি আমরা ইন্টারভেনাস। ইন্টারভেনাসটাও খুব ইম্পর্টেন্ট। ইন্টারভেনাসের মধ্যে সাধারণত এগুলো হচ্ছে আলট্রা ফাস্ট অ্যাক্টিং, বা এগুলো এক কথায় বারবিচুরেটস। আর একটা হচ্ছে স্লোয়ার অ্যাক্টিং ড্রাগ। এখানে কি কি পড়ছে? বেনজোডায়াজিপাইন, ওপিওয়েড অ্যানালজেসিক, আর একটা হচ্ছে ডিসোসিয়েটিভ অ্যানাস্থেটিক্স। ঠিক আছে, ডিসোসিয়েটিভের এক্সাম্পল একটাই, এটা মনে রাখবা, ক্যাটামাইন। ঠিক আছে, ক্যাটামাইন, ডিকে, ডিকে, এই একটা জিনিস মনে রাখবা। দীনেশ কার্তিক ছিল না? ডিকে মানে কি? ডিসোসিয়েটিভ অ্যানাস্থেটিক্সের মধ্যে ক্যাটামাইন। আচ্ছা, ওপিওয়েড। ওপিওয়েডের ক্ষেত্রে আমরা কি করে মনে রাখবো? RF মনে আছে তোমাদের? RFO বা FRO, এরকম ছোট ছোট শর্টকাট মনে রাখবো। ঠিক আছে, বা ROA বা ফর, ফর হিসাবে তোমরা মনে রাখতে পারো। FOR। আরটা কি? আরটা হচ্ছে ওপিওয়েড অ্যানালজেসিক। তার মধ্যে FR কি পড়ছে? এফ হচ্ছে ফেন্টানাইল, আর একটা হচ্ছে রেমিফেন্টানিল। ঠিক আছে, ফেন্টানাইল আর রেমিফেন্টানিল এগুলো কিসের মধ্যে পড়ছে? এগুলো পড়ছে ওপিওয়েড অ্যানালজেসিক। আর বেনজোডাইজিপামের মধ্যে তো জানোই, শেষে যতগুলো পাম সব লাগিয়ে দেওয়া, ডাইজিপাম, লোরাজিপাম, মিডাজোলাম, এগুলো হচ্ছে আমাদের বেনজোডাইজিপামের মধ্যে পড়ছে। আচ্ছা, এবার মেইন আসি, সেটা হচ্ছে আমাদের বারবিচুরেটস। এই বারবিচুরেটস বা আল্ট্রা শর্ট অ্যাক্টিংগুলোই হচ্ছে আমাদের মোক্ষম বা মেইন ড্রাগস, যেগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন এসে থাকে। তাহলে এগুলোর মধ্যে আমাদের এক্সাম্পল কি কি রয়েছে? একটা হচ্ছে থায়োপেন্টন সোডিয়াম, আর একটা মেথোহেক্সিটোন, প্রোপোফল, ইটোমাইড। মেইন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের থায়োপেন্টন সোডিয়াম। এগুলো হচ্ছে নামগুলো তোমরা মুখস্থ করে নিও, ভালো করে মনে রাখো, এক দুবার লিখে প্র্যাকটিস করলেও মনে থাকবে, সেরকম কোনো চিন্তার বিষয় নেই। প্রোপোফল, ইটোমাইড এগুলো হচ্ছে বারবিচুরেটস। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি কি বললাম? সাধারণত দুভাগে হয়, একটা হচ্ছে ইনেশালের মাধ্যমে, আর একটা হচ্ছে ইন্ট্রাভেনাসের মাধ্যমে। ইনহেলেশনের মাধ্যমে কি কি হচ্ছে? এখানেও দুটো হচ্ছে, গ্যাস আর ভোলাটাইল লিকুইড। গ্যাসের মধ্যে একটাই পড়ছে নাইট্রাস অক্সাইড, আর ভোলাটাইল লিকুইডসের মধ্যে আমরা দেশি জিনিসটা মনে রাখবো। ইন্টারভেনাসের মধ্যে দুটো হচ্ছে, ফাস্ট অ্যাক্টিং, স্লোয়ার। এই ফাস্ট অ্যাক্টিংগুলো বারবিচুরেট আর স্লোয়ার। স্লোয়ারের তিনটে ভাগ কি কি? বেনজোডায়াজিপামের মধ্যে পড়ছে ডায়াজিপাম, লোরাজিপাম, মিডাজোলাম। ওপিওয়েডের মধ্যে পড়ছে ফেন্টানাইল, তারপর রেমিফেন্টানিল। আর ডিসোসিয়েটিভের মধ্যে পড়ছে কেটামাইন। ঠিক আছে, আর ফাস্ট অ্যাক্টিংয়ের মধ্যে কি কি পড়ছে? টোটাল চারটা পড়েছে, ইটোমাইড, প্রোপোফাইল, মিথোহেক্সিটোন, আর একটা হচ্ছে থায়োপেন্টন সোডিয়াম। আচ্ছা, এবার আমরা এই ড্রাগগুলোর এক একটা মেকানিজম অফ অ্যাকশন এবং এই ড্রাগগুলোর ব্যাপারে জানবো। দেখো, ইনহেলেশন অ্যানাস্থেটিক্স নাম শুনেই আমরা বুঝতে পারছি যেগুলোকে ইনহেল করা হবে। ঠিক আছে, সেগুলো হচ্ছে ইনহেলেশন অ্যানাস্থেটিক্স। এগুলো না খুব দুর্বল বা উইক প্রকৃতির হয়, আর এগুলো সাধারণত ডেলিভার করা হয় গ্যাসিয়াস ফর্মে বা ভেপার ফর্মে, যেগুলো হচ্ছে আমাদের রেসপিরেটরি সিস্টেমের থ্রু থেকে অ্যানাস্থেসিয়া প্রডিউস করে। আচ্ছা, প্রথমেই জানতে হবে ইথার। ইথারের নেচার হচ্ছে এক্সপ্লোসিভ, আর এগুলো সাধারণত যখন আমরা ইনহেল করি না, আমাদের রেসপিরেটরি ট্র্যাকের মধ্যে কি হয়? ইরিটেশন ফিল হয়। আর এগুলোর হাই ইনসিডেন্স থাকে নোজিয়া, ভমিটিং কজ করার ডিউরিং ইন্ডাকশন। তাই এগুলো অনেক সময় কি করা হয়? পোস্ট সার্জিক্যাল ইমার্জেন্সিতে ইউজ করা হয়। কারণ সার্জারির আগেই যদি করি তখন আমাদের শরীরটা না ডিটোরিয়েট হয়ে যায়, যার কারণে এগুলো পোস্ট সার্জিক্যাল ইমার্জেন্সি ইউজ করা হয়। আর এগুলোর কারণে নজিয়া, ভমিটিং এই রকমের জিনিসগুলো দেখা যায়। আচ্ছা, নেক্সট যেটা মেইন হচ্ছে সেটা হচ্ছে আমাদের নাইট্রাস অক্সাইড। এইখানে তোমরা দেখতে পাচ্ছ এরকম নাইট্রাস অক্সাইডের বাল্ব হয়। এই নাইট্রাস অক্সাইডের আরেকটা নাম কি? তোমরা কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানিও। আচ্ছা, নাইট্রাস অক্সাইডের কিছু বৈশিষ্ট্য দেখি। এগুলো সাধারণত কালারলেস হয়, ওডারলেস হয়, আর নন এক্সপ্লোসিভ হয়, সাধারণত রুম টেম্পারেচারের মধ্যে। আর এগুলো না খুব ইনসলিউবেল হয়। ইনসলিউবেল ইন দ্য সেন্স কি? ইনসলিউবেল হয় যার কারণে এগুলো থেকে কুইকলি রিকভার করা যায়। যদি সলিউবেল হয়ে যেত না, তাহলে কি হতো? আমাদের এগুলো থেকে কুইকলি রিকভার করা হতো না। ওই জন্য নাইট্রাস অক্সাইডকে খুব মাইল্ড ডোজ হিসাবে বা খুব অল্প কিছুর জন্য ইউজ করা হয়। এগুলো হচ্ছে আমাদের র্যাপিড ইন্ডাকশন হয়, মানে র্যাপিডলি অ্যাকশন করে। ঠিক আছে, আর ডিসকন্টিনিউ করলে
তখনই মানে কিছুক্ষণের মধ্যেই আমাদের আবার সঠিক অবস্থায় আমরা ফিরে আসবো। আর এগুলো কমপ্লিটলি লাংসের দ্বারা এলিমিনেট হয়ে যায়। ঠিক আছে, এগুলো হচ্ছে একটু উইকার প্রকৃতির কিন্তু পাওয়ারফুল, এই কথাটা কিন্তু তোমরা মনে রেখো। ঠিক আছে, উইক প্রকৃতির হয় কারণ আমরা যতক্ষণ দিচ্ছি ততক্ষণই আমরা আনকনসিয়াসনেস বা আমরা ওই পেইনটা ফিল করতে পারছি না, বাট যখনই জিনিসটাকে উইথড্র করে নিচ্ছি তখনই আমরা আবার আগের স্টেটে ফিরে আসছি। আচ্ছা, এটার ইউজ কী কী রয়েছে? এগুলো সাধারণত একটা সাপ্লিমেন্ট হিসেবে ইউজ করা হয় আদার ইনহেলেশন ড্রাগের জন্য। এটার অ্যাডভার্স এফেক্ট কি? এটা সাধারণত মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া কজ করে, আর হাইপক্সিয়া মানে অক্সিজেনের ঘাটতি যদি হয় সেক্ষেত্রে, বা মায়োকার্ডিয়াল ডিপ্রেশন। আচ্ছা দেখো, এটা যেহেতু ডাইরেক্ট আমাদের লাংসের উপরে এফেক্ট পড়ে, তাই এখানে অনেক সময় দেখা যায় যে আমাদের হাইপক্সিয়া বা অক্সিজেনের ঘাটতি দেখা যায়। সেই কারণে এটাকে সবসময় না অক্সিজেনের সাথে মিক্স করে দেওয়া হয়। ঠিক আছে, যার কারণেই এটা হচ্ছে আমাদের র্যাপিড অ্যাকশন দেখায়, কিন্তু ডিসকন্টিনিউ করলে আমরা আবার আগের স্টেজে ফিরে আসি। এই দেখো, নাইট্রিক অক্সাইড সাধারণত 25 থেকে 30% অক্সিজেনের সাথে মিশিয়ে অ্যানালজেসিক হিসাবে বা অ্যানালজেসিয়া হিসাবে ব্যবহার করা হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের ভোলাটাইলের মধ্যে হচ্ছে হ্যালোথেন। হ্যালোথেন কিন্তু একটা ভোলাটাইল লিকুইড অ্যাট রুম টেম্পারেচার, তোমরা খুলে রেখে দেবা, ও কিন্তু হাওয়া, ওর কোনো গল্প নেই। এগুলো সাধারণত লাইট সেন্সিটিভ হয়, যেগুলোকে সাধারণত অ্যাম্বার বটলের মধ্যে এগুলোকে মার্ক করা প্যাক করা হয়। ঠিক আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাম্বার কালারের বটল রয়েছে, আর এটার মধ্যে একটা প্রিজারভেটিভ ইউজ করা হয়, সেটা হচ্ছে থাইমল। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবা, হ্যালোথেনের ম্যাক ভ্যালু নিয়ারলি 105%-এর কাছাকাছি। এই ম্যাকের ব্যাপারে আমি তোমাদেরকে একদম লাস্টে বলবো। হ্যাঁ, আর এগুলো সাধারণত এলিমিনেট হয়ে যায় আনচেঞ্জভাবেই লাংসের দ্বারা। আর এগুলো খুব মানে মেজরলি দেখা যায় যে বাচ্চাদের ক্ষেত্রে এগুলো বেশি ইউজ করা হয়। ঠিক আছে, কারণ এর ম্যাক ভ্যালু অনেকটা হাই। এটার ডোজ হচ্ছে সাধারণত 0.5 থেকে 15%। আর এটার যে মেইন অ্যাডভার্স এফেক্ট সেটা হচ্ছে মাসেল রিজিডিটি, মেইন যেই অ্যাডভার্স এফেক্টটা দেখায় মাসেল রিজিডিটি। তাছাড়াও আরও দেখায় হাইপার ক্যাপনিয়া, ট্র্যাকিকার্ডিয়া, আনস্টেবল ব্লাড প্রেশার, হেপাটোটক্সিসিটি, এগুলো সমস্তটাই দেখায়, বাট হ্যালোথেনের যেটা সেটা হচ্ছে মাসেল রিজিডিটি। আর একটা কথা মাথায় রাখবা, যেহেতু এটা লিভারে মেটাবোলাইজ হচ্ছে, ঠিক আছে, তাই অনেক সময় হেপাটোটক্সিসিটি শো করে। এটা এখানে আমি লিখে দিয়েছি, CYTP450। ঠিক আছে, লিভারের মধ্যে আমাদের মেটাবোলাইজ হচ্ছে। আচ্ছা, তারপর আসি, সেটা হচ্ছে আমাদের ইন্টারভেনাসের ক্ষেত্রে। আচ্ছা, ইন্টারভেনাসের মধ্যে হচ্ছে আমাদের ফার্স্টেই আসছে থায়োপেন্টাল। এটা হচ্ছে একটা শর্ট অ্যাক্টিং বারবিচুরের, যেটা হচ্ছে হাই লিপিড সলিউবিলিটি দেখা যায়। আচ্ছা, হাই লিপিড সলিউবিলিটির জন্যই এ কিন্তু র্যাপিড এন্ট্রি করে ব্রেনের মধ্যে। তোমরা নিশ্চয় পড়েছো বিবিবি। বিবিবি মানে ব্লাড ব্রেইন ব্যারিয়ার। ঠিক আছে, যেটার কারণেই আমাদের কিন্তু র্যাপিড অনসেট অফ অ্যাকশন দেখায়। সাধারণত 20 সেকেন্ডের মধ্যেই এটা অ্যাকশন দেখানো শুরু করে দেয়, আর এটা প্রচণ্ড শর্ট ডিউরেশন হয়, বেশিক্ষণ থাকে না। ওই ধরে নাও খুব জোর 15 থেকে 20 মিনিট এরকম আনকনসিয়াসনেসটা থাকে। আর এটা সাধারণত আমাদের মেটাবোলাইজ সেরকম হয় না, কারণ এটা হচ্ছে আমাদের রিডিস্ট্রিবিউট হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, এবার এটা যদি আমরা অ্যাডভার্স এফেক্ট পড়ি, অ্যাডভার্স এফেক্ট কী রয়েছে সেটা হচ্ছে রিস্ক অফ ভ্যাসোস্প্যাজম, মানে আমাদের ভ্যাসোস্প্যাজম হতে পারে। আর যদি এটা অ্যাক্সিডেন্টালি আর্টারিতে ইনজেক্ট করা হয় ভেইনের বদলে, তাহলে কি দেখা যাবে যে ডিপ্রেস হয়ে যাবে সেরিব্রাল ব্লাড ফ্লো, অর্থাৎ আমাদের ব্রেনের যে ব্লাড ফ্লোটা সেটা কিন্তু অনেকটাই ডিপ্রেস হয়ে যাবে। আর একটা মেইন হচ্ছে ডিক্রিজ ইন ইন্টারক্র্যানিয়াল প্রেশার, টিস্যু নেক্রোসিস, হাইপোটেনশন, মানে অর্থাৎ আমাদের ব্লাড প্রেশারটা কিন্তু ড্রপ করবে। এগুলো হচ্ছে তার কিছু পোটেনশিয়াল অ্যাডভার্স এফেক্ট। আচ্ছা, এটার ডোজ কী হয়? ডোজ সাধারণত হয়ে থাকে আমাদের 3 থেকে 7 mg/kg বডি ওয়েট, আর যেটা হচ্ছে আমাদের 5 থেকে 15 মিনিট লাস্ট করে। আর একটা ডোজের মেজারমেন্ট হচ্ছে 1 গ্রাম 1 গ্রাম থায়োপেন্টাল দিতে পারবা তুমি, সেটা হচ্ছে 22 কেজি বডি ওয়েট হিসেবে। মানে কারোর ওয়েট যদি 44 কেজি হয় বা 66 কেজি হয়, সেক্ষেত্রে সে সাধারণত 2 গ্রাম থেকে 3 গ্রাম দেবে। আর এই যেই ডোজটা দেওয়া হয় পার গ্রাম পার কেজি, এটা সাধারণত রেকটালি অ্যাডমিনিস্টার করা হয়। ঠিক আছে, আর একটা হচ্ছে 0.5 থেকে 1 গ্রাম পাউডার ইউজ করা হয়, যেটা ফ্রেশলি সলিউশন প্রিপেয়ার করা হয় 2.5%-এর। ঠিক আছে, আচ্ছা, এটা ফার্মাকোলজিক্যাল অ্যাকশন মানে কিভাবে কাজ করে দেখো। এগুলো সাধারণত গাবা এ রিসেপ্টরের সাথে বাইন্ড করে। আমি তোমাদেরকে বলেছিলাম যে গাবা এ রিসেপ্টর কি,
এগুলো যখনই গাবার সাথে বাইন্ড করবে বুঝবা ইনহিবিটরি নিউরোট্রান্সমিটারের অ্যাকশন হবে, অর্থাৎ ইনক্রিজ দ্য ওপেনিং টাইম অফ ক্যালসিয়াম আয়ন চ্যানেল খুলে দেবে, দিস ইনক্রিজ দ্য অ্যাক্টিভিটি অফ গাবা অ্যান্ড ইনহিবিটরি এফেক্ট অন সিএনএস, ঠিক আছে। ডিসোসিয়েটিভ অ্যানাস্থেটিক্স, ঠিক আছে, এটা কিভাবে কাজ করবে, এটা এনএমডি রিসেপ্টরে অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করবে, মানে এনএমডি রিসেপ্টরটাকে ব্লক করে দেবে, যেটা হচ্ছে ইন্টারাপ্টস কমিউনিকেশন বিটুইন দ্য থিঙ্কিং পার্ট অফ ব্রেন অ্যান্ড সেন্সরি ইনপুট। দেখো, আমি যদি তোমাদেরকে বলি, অনেক সময় কিছু লোক দেখবা যেগুলো না বাস্তবতার সাথে কোনো মানে রিয়ালিটির সাথে টাচ হারিয়ে যায়। অনেক সময় দেখবা নিজের জগতেই মত্ত হয়ে আছে, নিজের মতো স্বপ্ন দেখছে বা হ্যালুসিনেট করছে, ডিলিউশনের মধ্যে রয়েছে। তখন কি হয়, আমাদের এই কেটামিন ড্রাগগুলোকে ইউজ করা হয়। এগুলো কি করে, ওই যে মানুষটা তার ইমাজিনারি যে স্টেটটা রয়েছে না, ওই ইমাজিনারি স্টেটটাকে ব্লক করে দেয়, ঠিক আছে। আর এটা আর একটা কাজ করে, সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার স্টিমিউল্যান্ট হিসেবে। কেন? কারণ এটা হচ্ছে আমাদের সিম্প্যাথিক নার্ভাস সিস্টেমটাকে অ্যাক্টিভেট করে দেয়। এটার ইউজ সাধারণত, এটার ইউজ ভালো করে মনে রাখবা, কারণ কেটামিন কিন্তু একটা গুরুত্বপূর্ণ ড্রাগ, এটা থেকে পরীক্ষায় কোশ্চেন এসেছে, আমি তাই তোমাদেরকে বলছি যে এই জিনিসটা মানে কেটামিন ড্রাগটাকে তোমরা ভালো করে মনে রাখবা। আচ্ছা, এটা সাধারণত ক্যাটাটোনিক অ্যানালজেসিয়া হিসেবে কাজ করে, অ্যামনিশিয়া উইদাউট লস অফ কনসিয়াসনেস, মানে অ্যামনিশিয়া স্টেটের মধ্যে থাকবে কিন্তু তোমরা কোনো রকমভাবে কনসিয়াসনেসটা লস করবে না, ঠিক আছে। আর একটা হচ্ছে অ্যানাস্থাইজিং এজেন্ট, যাদের হাইপোটেনশন হয় তাদের ক্ষেত্রে এই জিনিসটা ইউজ করা খুবই সুবিধাজনক। অনেক সময় কি হয় জানো তো, ইমার্জেন্সি রুমে ব্যবহার করা হয়। ইমার্জেন্সি রুমে কেন ব্যবহার করা হয়? কারণ অনেক সময় দেখবে, ধরো তুমি কোথাও লিফটে ফেসে গেলে বা কোথাও একটা ব্যাংকের মধ্যে কোনো লকার রুম টুম বন্ধ হয়ে গেল, তখন এগুলোকে ইউজ করা হয় যাতে সেখানে মানুষজন প্যানিক না করে, সেখানে মানুষজন যাতে শান্ত থাকে বা ধীর স্থির থাকে, সেই কারণে। আচ্ছা, এটার ডোজ কি? এটা সাধারণত 1 থেকে 2 mg পার বডি ওয়েট দেওয়া হয় পার কেজি। আর এটাকে স্লোলি আইভিতে পুশ করা হয়, ঠিক আছে? স্লোলি পুশ করা হয়। আর এটা আইএম রুটেও দেওয়া হয়। আইএম রুটের ক্ষেত্রে দিতে গেলে সেটা 1 থেকে 2 বেড়ে হয়ে যাবে 4 থেকে 5 mg পার কেজি। একটা জিনিস মনে রাখবা, আইভিতে যখন দেওয়া হয় না, আইভিতে খুব তাড়াতাড়ি রিকভার করে। 60 মিনিটের মধ্যেই ওর জ্ঞান ফিরে আসে। কিন্তু যখনই আইএম এ দেওয়া হয়, সেটা সাধারণত 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা লেগে যায় জ্ঞান ফিরতে। কারণ আইএমএ আনকনসিয়াসটাও অনেকক্ষণ থাকে, যার কারণে অপারেশন করতে সুবিধা হয়। আর আইভিতে ধরো কোনো শর্ট অপারেশন করা হলো, সেক্ষেত্রে আমরা আইভিতে পুশ করি, আর লং অপারেশনের ক্ষেত্রে তখন আমরা আইএমএ দিয়ে থাকি। আচ্ছা, তো এই ছিল তোমাদের পুরো ফুল টপিক। এবার এটা আমি তোমাদেরকে আরেকবার রিভিশন করিয়ে দেবো। রিভিশন করানোর পরে আমি তোমাদেরকে কোশ্চেন করিয়ে দেবো। তাহলে এবার বেসিক যে জিনিসগুলো সেগুলো তোমাদেরকে একবার বলে দিই। সিএনএস কী নিয়ে গঠিত? ব্রেন, স্পাইনাল কর্ড, আর ব্রেন স্পাইনাল কর্ড যেটা আমাদের মুভমেন্ট, বিহেভিয়ার, ইমোশন সেগুলোকে কন্ট্রোল করে। আচ্ছা, নিউরন কি? নিউরন হচ্ছে আমাদের ফাংশনাল স্ট্রাকচার ইউনিট নার্ভাস সিস্টেমের মধ্যে। হোয়াট ইজ নিউরো ট্রান্সমিটার? নিউরনের মধ্যে যে কেমিক্যাল মেসেঞ্জারগুলো থাকে সেগুলোই হচ্ছে নিউরো ট্রান্সমিটার। আচ্ছা, এই নিউরো ট্রান্সমিটারগুলো যেই প্রসেসে কাজ করে সেটা হচ্ছে নিউরো হিউমারাল ট্রান্সমিশন। এটা টোটাল কটা ধাপে হয়ে থাকে? 7টা ধাপে। প্রথমে কোনো একটা এক্সাইটেশন আসবে, তারপরে আমাদের সিনথেসিস হবে, মানে আমাদের নিউরো ট্রান্সমিটার প্রডিউস হবে, তারপর সেগুলো ভেসিকেলের মধ্যে স্টোর হবে, তারপর সেগুলো আমাদের সাইন্যাপসে রিলিজ হবে, সেগুলো ডিফিউজ হবে, অর্থাৎ রিসেপ্টারের আগে প্রচুর পরিমাণে ডিফিউজ হয়, রিসেপ্টারের সাথে তারপরে বাইন্ড করবে। বাইন্ড করা হয়ে গেলে এগুলো প্রি সাইন্যাপটিক থেকে পোস্ট সাইন্যাপটিকে সিগন্যাল পাঠাবে। তারপর কাজ হয়ে গেলে এগুলো ডিগ্রেডেশন হয়ে যাবে বা টার্মিনেশন হয়ে যাবে সিগন্যালের। ঠিক আছে, কিভাবে কাজ করে আমি তোমাদেরকে এখানে বুঝিয়ে দিলাম। দুটো নিউরনের মধ্যে যে সাইন্যাপটিক ক্লেফটটা থাকে, সেই ক্লেফটের মধ্যে এইখানে এই জিনিসটা কাজ করবে। ফার্স্টে সেন্সেশন আসবে, নিউরোট্রান্সমিটার জেনারেট হবে ভেসিকেলসের মধ্যে, তারপর তারা চলে যাবে, তারপর সেগুলো রিলিজ হবে। রিলিজ হয়ে পরবর্তী যে নিউরনটা থাকবে, সেই পরবর্তী নিউরনের রিসেপ্টরের সাথে বাইন্ড করবে। এবার বাইন্ড করে কাজ করা হয়ে গেলে যে এক্সেস নিউরোট্রান্সমিটারগুলো থাকবে, সেগুলো সাধারণত এনজাইম দ্বারা ডিগ্রেড হয়ে যাবে বা রিআপটেক হয়ে যাবে। ঠিক আছে, কত রকমের নিউরোট্রান্সমিটার হয়? টোটাল 3 রকমের হয়: এক্সাইটারি, ইনহিবিটারি আর মডিউলেটারি। এক্সাইটারি মানে যেগুলো আমাদের অ্যাকশন পোটেনশিয়াল বাড়িয়ে দেবে, অর্থাৎ নিউরনগুলোকে এক্সাইটেড করে দেবে। ইনহিবিটারি যেগুলো হচ্ছে আমাদেরকে কাম করে দেবে। আর মডিউলেটারি যেটা দুভাবেই কাজ করবে, আমাদের হয় এক্সাইটারি রিসেপ্টরটাকে অফ করে দেবে, ইনহিবিটারিটাকে বাড়িয়ে দেবে, নাহলে ঠিক উল্টোটা করবে। ঠিক আছে। আচ্ছা, এবার এগুলো কিভাবে কাজ করে তোমাদেরকে এখানে বলে দিয়েছি। অ্যাকশন পোটেনশিয়াল বাড়িয়ে দেবে বা ফায়ারিং থ্রেশহোল্ডটা বাড়িয়ে দেবে। এটার প্রাইম এক্সাম্পল হচ্ছে গ্লুটামেট, অ্যাসিটাইলকোলিন, এপিনেফ্রিন। ইনহিবিটরি কি করে কাজ করবে? এটা হচ্ছে ব্রেক সিস্টেম হিসেবে কাজ করবে। এটার এক্সাম্পল কি? কাবা, গ্লাইসিন, সেরেটোনিন। গ্লাইসিন আমি তোমাদেরকে একটা বলেছিলাম সাইন্যাপটিক প্লাস্টিসিটি, যেটা আমাদের অ্যাডাপটিভিটি, ব্রেনের একটা নিজস্ব ক্ষমতা। আর সেরেটোনিন একটা কেমিক্যাল মেসেঞ্জার, যেটা আমাদের স্লিপ রেগুলেট করে, সাইকেল মানে স্লিপ সাইকেল রেগুলেট করে, মুড রেগুলেট করে, অ্যাপেটাইট রেগুলেট করে।
আর গাওয়া হচ্ছে যেটা আমাদের ফিয়ার এনজাইটি মানে যত রকমের আমাদের ফিলিংস হয় সেগুলোকে নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে গাবা। আচ্ছা, মডিউলেটারি ডাইরেক্ট কোনো অ্যাকশন করে না, এটা সাধারণত ইনফ্লুয়েন্স করে বা অ্যাডজাস্ট করে আমাদের নিউরনগুলো কীভাবে কমিউনিকেট করে তার উপর। তার মধ্যেও এক্সাম্পল হচ্ছে ডোপামিন, সেরোটোনিন, নরএপিনেফ্রিন, অ্যাসিটাইলকোলিন, এই সমস্ত। ঠিক আছে, তারপর আমরা চলে আসি জেনারেল অ্যানাস্থেটিক্স। জেনারেল অ্যানাস্থেটিক্স এবার কিভাবে কাজ করবে? ফার্স্টে আমাদেরকে জেনে নিতে হবে অ্যানাস্থেশিয়া কি। তারপরে তার মধ্যে দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে লোকাল অ্যানাস্থেটিক্স আর একটা হচ্ছে জেনারেল অ্যানাস্থেটিক্স। অ্যানাস্থেটিক্স হচ্ছে সেই সমস্ত ড্রাগ বা কেমিক্যাল এজেন্ট যেগুলো আমাদের অ্যানাস্থেশিয়া তৈরি করবে। লোকাল অ্যানাস্থেটিক্স যেহেতু সিলেবাসে নেই তাই অত মনোযোগ দিয়ে পড়ারও কোনো দরকার নেই, তবে পড়ে রাখলে তোমাদেরই ভালো। এখানে খালি দুটো জিনিস মনে রাখবা, টেট্রাকেইন আর বুপিকেইন, ঠিক আছে? এই দুটো পড়ে রাখবা, কেন আমি সেগুলো আগেই বলে দিয়েছি। আর এটার মেকানিজম অফ অ্যাকশন, সোডিয়াম চ্যানেলের সাথে বাইন্ড করবে, সোডিয়ামের এন্টি ব্লক করে দেবে, যার কারণে আমাদের কোনো অ্যাকশন পোটেনশিয়াল জেনারেশন হবে না বা খুব স্লো জেনারেট হবে। আচ্ছা, তারপরে চলে আসি আমরা জেনারেল অ্যানাস্থেটিক্স। জেনারেল অ্যানাস্থেটিক্স সাধারণত সেগুলো যেগুলো হচ্ছে আমাদেরকে অজ্ঞান করে দেবে বা আমাদের সেন্সেশন বা পেইনগুলোর যে ফিলিং হয় সেগুলো আমরা লস করে দেবো। এগুলো সাধারণত সিএনএসকে ডিপ্রেস করে, বিভিন্ন পাথওয়েতে কাজ করে, গাবা এ রিসেপ্টর, এনএমডিএ, গ্লাইসিন রিসেপ্টর, এগুলোর উপর কাজ করে। আচ্ছা, তারপরে স্টেজ কি কি রয়েছে? স্টেজগুলো রয়েছে সাধারণত স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4। স্টেজ 2কে আমরা বলি ডিলেরিয়াম, ঠিক আছে? স্টেজ 1-এ আমরা পেইন থেকে, ডিসকমফর্ট থেকে রিলিজ পাই। স্টেজ 2-তে পেশেন্ট হ্যালুসিনেট করে, ডিলিউশনের মধ্যে থাকে তাই ও অ্যাজিটেট হয়ে যায়। আর স্টেজ 3-তে আমাদের সার্জারি করা হয়। স্টেজ 4-কে কেয়ারফুলি মনিটর করতে হয়, এই স্টেজের মধ্যেই মানুষ কোমায় চলে যায়। আর ভাইটালসগুলোকে ঘন ঘন চেক করতে থাকতে হয়, ঘন ঘন তো না, টাইম টু টাইম। আচ্ছা, তারপর ক্লাসিফিকেশন আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিলাম কিভাবে পড়বে। একটা হচ্ছে ইনহেলেশন, তারপর আরেকটা হচ্ছে ইন্টারভেনাস ওয়েতে। ইনহেলেশন অ্যানাস্থেটিক্স যেগুলো আমরা ইনহেল করব, যেগুলো আমাদের লাংসের উপরে কাজ করবে, ঠিক আছে? ইথারের থেকেও বেস্ট চয়েস হচ্ছে আমাদের নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড কালারলেস, ওডারলেস, নন এক্সপ্লোসিভ। সেই ক্ষেত্রে ইউজটা তোমরা পড়ে নেবে, এরিয়ারগুলো একবার চেক করে নেবে। হ্যালোথেন কোথায় মেটাবলাইজ হয়? লিভারে, যার কারণে অনেক সময় হেপাটোটক্সিসিটি শো করে। এটার মেইন অ্যাডভার্স এফেক্ট হচ্ছে আমাদের মাসেল রিজিডিটি। আচ্ছা, এটার একটা প্রিজারভেটিভের নাম হচ্ছে কি, থাইমল। নেক্সট হচ্ছে ইন্ট্রাভেনাস থায়োপেন্টাল। এটা হচ্ছে আমাদের ডোজটা মনে রাখতে হবে আর ফার্মাকোলজিক্যাল অ্যাকশনটা মনে রাখতে হবে। আচ্ছা, এবার আমরা চলো এমসিকিউ করি একে একে, ঠিক আছে? বলো, ফার্স্ট কোশ্চেনের উত্তর বলো। হুইচ ইন্ট্রাভেনাস অ্যানাস্থেটিক্স এজেন্ট প্রডিউস ডিসোসিয়েটিভ অ্যানাস্থেশিয়া অ্যালং উইথ কার্ডিওভাস্কুলার স্টিমুলেশন অ্যান্ড ইমার্জেন্স হ্যালুসিনেশনস? এটা হবে আমাদের কেটামাইন, ঠিক আছে? আচ্ছা, নেক্সট এখানে আমি দেখো তোমাদেরকে পড়িয়েছিলাম, এই যে কার্ডিওভাস্কুলার স্টিমুলেন্ট, তারপর হচ্ছে তোমাদের, হ্যাঁ এখানে হ্যালুসিনেশন করে, কারণ রিয়েলিটির সাথে কোনো লিঙ্ক রাখতে পারে না, তো এটার উপরে কাজ করে। আচ্ছা, নেক্সট হচ্ছে উইচ ইনহেলেশন অ্যানাস্থেটিক এজেন্ট হ্যাজ দ্য হাইয়েস্ট রিস্ক অফ শোয়িং এপিলেপ্টোজেনিক পোটেনশিয়াল? বলো এটা কি হবে? এটার উত্তর হবে এনফ্লুরেন, কারণ এনফ্লুরেন হাই কনসেন্ট্রেশনে ইউজ করা হয়, আর যখন হাই কনসেন্ট্রেশনে ইউজ করা হয় তখন অনেক সময় আমাদের কি হয়, ইইজি, ইইজিটা থেকে আমরা বুঝতে পারি যে আমাদের সিজার্স এসছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের উইচ ইনহেলেশন অ্যানাস্থেটিক হ্যাজ এ ওয়েল নোন অ্যাসোসিয়েশন উইথ সিভিয়ার হেপাটোটক্সিসিটি বা হ্যালোথেন হেপাটাইটিস? এটা তো তোমরা এইটা থেকেই বুঝতে পারছো এটার উত্তর কি হবে। এটার উত্তর হবে হ্যালোথেন। আচ্ছা, ইন হুইচ, এটা ভুল হয়ে গেছে, এটা হুইচ হবে, ঠিক আছে? ইন হুইচ স্টেজ অফ অ্যানাস্থেশিয়া সার্জারি ইজ ডান? এটা হচ্ছে আমাদের কোন স্টেজ? থার্ড স্টেজ, ঠিক আছে? সেরোটোনিন ইজ এ হুইচ টাইপ অফ নিউরো ট্রান্সমিটার? বলো সেরোটোনিন হচ্ছে আমাদের কোন টাইপ অফ ট্রান্সমিটার? সেরোটোনিন হচ্ছে আমাদের ইনহিবিটরি, ঠিক আছে? তারপর নেক্সট কোশ্চেনে আসি আমরা, সেটা হচ্ছে ফেন্টানাইল এক্সাম্পল অফ হুইচ ক্লাস অফ ড্রাগস? বল এটা কি হবে? এটা হবে ওপিওয়েড, ঠিক আছে? ওপিওয়েড ক্লাস অফ ড্রাগস। আচ্ছা, হুইচ প্রেজারভেটিভ ইউজ ইন হ্যালোথেন? হ্যালোথেনের মধ্যে কোন প্রেজারভেটিভ ইউজ করা হয়? থাইমল। আচ্ছা, পসিবল অ্যাডভার্স এফেক্ট অফ হ্যালোজেন? মাসেল রিজিডিটি, ট্যাকিকার্ডিয়া, আনস্টেবল ব্লাড প্রেশার, তিনটেই। তাহলে আপনাদের অপশন কি হবে? অল অফ দি অ্যাবভ, ঠিক আছে? হুইচ ওয়ান অফ দিস বারবিচুরেট ইজ ইউজড অ্যাজ ইন্ট্রাভেনাস অ্যানাস্থেটিক্স? বলো এর মধ্যে কোনটা আমাদের ইন্ট্রাভেনাস অ্যানাস্থেটিক্স হিসেবে কোন বারবিচুরেটটাকে ইউজ করা হয়? ফেনোবারবিটন, বারবিটন, থায়োপেন্টাল? তাহলে আমাদের উত্তর কি হবে? থায়োপেন্টাল। এখানে এগুলো বারবিচুরেটসেরই এক্সাম্পল, বাট ইউজ করা হয় অ্যানাস্থেটিক্স হিসেবে কোনটা, সেটা হচ্ছে থায়োপেন্টাল। ওকে,
আচ্ছা, থায়োপেন্টাল বাইন্ডস উইথ হুইচ রিসেপ্টরস? বলো, থায়োপেন্টাল কোন রিসেপ্টরের সাথে বাইন্ড করে? থায়োপেন্টাল বাইন্ড করে গাবা এ রিসেপ্টরের সাথে। ঠিক আছে। আচ্ছা, এক্সাম্পল অফ এ এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার, বল এখানে কোনটা হবে? ডোপামিন, নরএফিনেফ্রিন, সেরিটোনিন না গ্লুটামেট? তাহলে অপশানের উত্তর কোনটা হবে? গ্লুটামেট। আচ্ছা, অ্যানাস্থেটিক ইউজ ইন আই ড্রপ, বলো এটা আমি তোমাদেরকে বলেছিলাম, এটা কি হবে? এটার উত্তর হবে টেট্রাকিন। আচ্ছা, কেটামাইন অ্যাডমিনিস্টার্ড বাই, বলো কোন রুটে অ্যাডমিনিস্টার করা হয়? শুধু আইএম, আইভি না শুধু আইভি, শুধু আইএম না সাবকিউটেনিয়াস? এটার উত্তর হবে আইএম, আইভি দুটো রুটেই অ্যাডমিনিস্টার করা হয়। আচ্ছা, হুইচ অ্যানাস্থেটিক কমনলি কজ ডোজ ডিপেন্ডেন্ট হাইপোটেনশন থ্রু বোথ মায়োকার্ডিয়াল ডিপ্রেশন অ্যান্ড ভ্যাসোডাইলেশন? এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট সেকশনের মধ্যে জানাবে। আচ্ছা হ্যাঁ, তখন তোমাদেরকে যেটা বলছিলাম যে ম্যাক, ম্যাক অ্যাকচুয়ালি জিনিসটা কি? ম্যাক হচ্ছে আমাদের একটা পোটেন্সি প্যারামিটার, বা যেটাকে আমরা বলি জেনারেল অ্যানাস্থেশিয়ার ক্ষেত্রে এটা ইউজ করা হয়, সেটা হচ্ছে মিনিমাম অ্যালভিওলার কনসেন্ট্রেশন। ঠিক আছে, একটা অ্যানাস্থেটিক্সের যতটা ম্যাক ভ্যালু লো হবে তার পোটেন্সি ততটা হাই হবে। ঠিক আছে, এই জন্যে আমি তোমাদেরকে তখন বললাম হ্যালোথেনের ম্যাক ভ্যালু 105। ঠিক আছে, যার কারণেই ওটা বাচ্চাদের মধ্যে ইউজ করা হয়, কারণ এটার ম্যাক ভ্যালু যেহেতু বেশি, তাই এটা ওয়ে সেফার টু ইউজ ইন চিলড্রেন্স। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাক ভ্যালু। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, জানিও। কোনো সাজেশন থাকলে অবশ্যই সেটা আমার সাথে শেয়ার করো। আর এই ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।